Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. I am Haimontika and currently working as WBC's Executive Officer. And now, today, 25th June 2025. On this day, I am going to discuss the important developments all across the globe regarding Iran-Israel war and also other important summits that are going to be happened in very recent days. Now, আজকের এই যে এডিটোরিয়াল এবং ডেইলি নিউজ এর পাশাপাশি দেয়ার আর সাম ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার রেসপেক্টে যেখানে ওয়ান লাইনার কোয়েশ্চেন্স থাকে ডিরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স বেস সেগুলোকেও হেল্প হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। স্টে টিউনড উইথ মি। প্রথমত, দিস ইজ দ্য ফ্রন্ট পেজ of the Hindu newspaper যেখানে কিন্তু রিসেন্ট ওয়ান ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাট ইজ ইসরায়েল ইরান কিন্তু প্রথমত সিজফায়ার এগ্রিমেন্টকে বলেছে দিট ইজ ইন এফেক্ট, দ্যাট ইজ অলসো নেগোশিয়েটেড বাই দ্য ডোনাল্ড ট্রাম্প, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যিনি প্রেসিডেন্ট আছেন। নাও এখানের থেকে আমাদের খুব একটা বেশি পড়ার দরকার নেই, জাস্ট উই নিড টু রিমেম্বার ওয়ান থিং যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিসেন্টলি নেগোশিয়েট করেছে এবং ট্রুস ভায়োলেশনের জায়গায় মানে ট্রুস এগ্রিমেন্ট সাইন হয়েছে। ট্রুস মানে কি শান্তি সহবস্থানকে বলা হয় ট্রুস, সেই জায়গায় দাঁড়িয়ে সেই এগ্রিমেন্ট সাইন হয়েছে। বাট স্টিল ইরান এবং ইসরায়েলের মধ্যে ফায়ারিং বা বম্বিং কন্টিনিউড আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার কি হয় আমরা দেখব। নেক্সট আমরা এই রিলেটেড কতগুলো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টস আছে আজকের টেক্সট অ্যান্ড কনটেক্সট এই যে পোর্শনটা হিন্দুতে থাকে সেখানে এই ডেভেলপমেন্টটা এসছে কি ইউনাইটেড স্টেট হেভি ডিউটি অ্যাটাক অন দ্য ইরানস নিউ স্টাইলস। অ্যাকচুয়ালি ইরান এর যে সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটি আছে সেখানে B-2 স্টিলড বোম্বার দিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে টার্গেটেড বম্বিং করা হয় এবং নিউক্লিয়ার বেসগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয় অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বাট ইরান ইজ স্টিল রিফিউজিং টু অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ ড্যামেজ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে যে নিউক্লিয়ার ফুয়েল এনরিচমেন্ট যেগুলো হয়েছে বা হচ্ছে ইরানের একটা নিউক্লিয়ার সাইটে ফর্ডো, সেখানে কিন্তু দেখা গেছে যে এই B-2 বম্বিং করা হয়েছে। বাট যেহেতু ফর্ডো ইজ ভেরি ডিপ গ্রাউন্ডেড আন্ডারগ্রাউন্ডে আছে, ইট ইজ পারহ্যাপস দ্যাট সেই জায়গায় ম্যাসিভ কিন্তু ড্যামেজ করা যেতে পারেনি। বাট স্টিল সেখান থেকে আমরা কোনো অ্যাকচুয়াল ইনফরমেশন পাইনি। সোফার আমরা যে ইভেন্টটা দেখবো সেখান থেকে আমরা জাস্ট ওয়ান লাইনার কিছু দেখবো। B-2 স্টিলড বোম্বার ইউজ করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট, কোন কোন পজিশনে অ্যাটাক করা হয়েছে? ফর্ডো, নাতানস অ্যান্ড ইস্পাহান নিউক্লিয়ার ফেসিলিটি। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ দ্য অপারেশন নেম। অপারেশন হচ্ছে মিডনাইট হ্যামার। তাহলে এই তিনটে ফ্যাকচুয়াল ইভেন্টস আমাদের এখান থেকে পড়তে হবে। নেক্সট আমরা যদি দেখে নিই নিউজ সেকশনে অনেকগুলো ইম্পর্টেন্ট একই ধরনের নিউজ আছে দ্যাট আর ডিসকাসড এবং সেই জায়গায় পাস্টে আমরা অনেকবার এগুলোকে ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা এগুলোকে জাস্ট স্কিপ করব। ইরান ইসরায়েল সিজফায়ার আমরা পড়ে নিলাম। নো অল্টারনেটিভ টু ডায়ালগ ডিপ্লোমেসি। ইন্ডিয়ার এখানে স্ট্যান্স হচ্ছে ইরান এবং ইসরায়েল যে সাস্টেন্ড পিস এবং স্টেবিলিটি ইন দ্য ওয়েস্ট এশিয়া রিজিয়নের জন্য যে সিজফায়ার এগ্রিমেন্টে সাইন হয়েছে সেটাকে কন্টিনিউ রাখা উচিত এবং থ্রু প্রপার ডায়ালগ, থ্রু প্রপার ডিপ্লোমেসি যদি কোনো কনফ্লিক্ট, যদি কোনো মতামতের বিরোধ ঘটে সেগুলোকে সমাধান করা উচিত, এটাই কিন্তু ইন্ডিয়ার স্ট্যান্স এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু ওয়েলকাম করেছে এই সিজফায়ার এগ্রিমেন্টকে। নেক্সট, ইন্ডিয়া টু গ্র্যাজুয়ালি উইন্ড আপ এভাকুয়েশন ফ্রম ইসরায়েল অ্যান্ড ইরান। এখান থেকে দাঁড়িয়ে যেহেতু ইসরায়েল এবং ইরান সিজফায়ার অপারেশনকে ফর দ্য টেম্পোরারি পিরিয়ড হলেও অ্যাকসেপ্ট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে সেই যে তার অপারেশন কী নাম অপারেশন সিন্ধু সেটাকে কিন্তু র্যাপ আপ করবে যাতে কিন্তু আফটারঅল এই যে ইভাকুয়েশন প্রসেসটাকে সাইমালটেনিয়াসলি স্টপ ডাউন করা যায়। নেক্সট আমরা যদি কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ দেখে নিই, দিস ইজ এগেন অ্যানাদার অপারেশন সিন্দুর। এটা কি অ্যান্টি টেরর পলিসিকে ইন্ডিয়া শো করে এমনটাই বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিন্দুর পেহেলগাম অ্যাটাকের কিন্তু কনসিকুয়েন্সে হয়েছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দিস ইজ দ্য SCO সামিট। আমরা কালকে ইন ডিটেলস দেখেছিলাম যে আমাদের কান্ট্রির ডিফেন্স মিনিস্টার তথা অজিত দোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা কিন্তু চায়না ভিজিট করবেন এবং চায়না কেন ভিজিট করবেন? টু অ্যাটেন্ড দ্য SCO সামিট। রিজিওনাল পিস
অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি কীভাবে ফুলফিল করা যায়, দ্যাট আর গোয়িং টু বি ডিসকাসড ইন দ্য এসসিও সামিট। এবং ইম্পর্টেন্ট কি, এসসিও সামিট কিন্তু এবার জুন 25 মানে আজকে থেকে শুরু হবে, গতকাল পর্যন্ত চলবে, এবং সেটা কোথায় হবে এই নামটাও ইম্পর্টেন্ট, শুধু চায়না না দিয়ে পার্টিকুলার শহরও জানতে চাওয়া হতে পারে। সেই শহরটার নাম হচ্ছে চিংদাও শহর। এরপর আমরা জাস্ট একবার কুইক রিক্যাপ করব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক মিনিট, আমরা যদি এসসিও সামিটের ইন ডিটেলসটা একবার দেখে নিই যে এসসিও সামিট কি, এসসিও অর্গানাইজেশন কি, সেই জায়গাটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এবং সেই জায়গা এক মিনিট, ইয়েস, দিস ইজ দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। 1996-এ সাংহাই 5 হিসাবে এটা তৈরি হয়। অ্যাট দ্য টাইম অফ ইনসেপশন কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, রাশিয়া এবং চায়না ছিল। আফটার দ্যাট 2001 সালে সাংহাই কিন্তু অফিসিয়ালি ইনাগুরেটেড হয় অ্যাজ দ্য এসসিও, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2017-এ ইন্ডিয়া পাকিস্তান জয়েন করে। 2022-তে উজবেকিস্তানে এই সামিট হয়, এবং পরবর্তীকালে 2023-এর লাস্ট এসসিও সামিট কিন্তু ইন্ডিয়াতে অফিসিয়ালি কন্ডাক্টেড হয়। অ্যাপার্ট ফ্রম দিস, মঙ্গোলিয়া এবং আফগানিস্তান আর দ্য অবজারভার মেম্বার্স অফ দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আমরা যদি এই ম্যাপ দেখি, বেলারুস ইজ দ্য লাস্ট কান্ট্রি টু জয়েন দিস অ্যালায়েন্স, সিকিউরিটি অ্যালায়েন্স, ইকোনমিক অ্যালায়েন্স, এটি একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, তাজিকিস্তান অ্যান্ড কিরগিস্তান আর দ্য মেম্বার্স অফ দ্য এসসিও। এবং আমরা যদি এখানে দেখি 2025-এর সামিট হতে চলেছে, কে হোস্ট করবে? চায়না হোস্ট করবে। দেয়ারফর চায়না ইজ দ্য হোস্টিং কান্ট্রি। এবং দ্য থিম ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আপহোল্ডিং দ্য সাংহাই স্পিরিট, এসসিও অন দ্য মুভ। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিম অফ দ্য সাংহাই 2025 সামিট। নাও সাংহাইয়ের একটা অ্যান্টি টেরর স্ট্রাকচার আছে যার হেডকোয়ার্টার হচ্ছে তাসকান্ত, উজবেকিস্তানে। এর মেন কাজ কি? রিজিওনাল টেররিজম, এথনিক সেপারেটিজম এবং রিলিজিয়াস যে এক্সট্রিমিজম আছে সেগুলোকে কার্ভ করা, এবং র্যাট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্যাট থিং। এবং পার্টিকুলার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে আমরা যদি বলি মেন হেড বডি কি, সেটা হচ্ছে এইচএসসি, হেড অফ স্টেট কাউন্সিল, যেটা কিন্তু প্রত্যেক বছর একবার করে মিট করে। এবং প্রত্যেক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মানে অফিসিয়াল যদি আমরা ল্যাঙ্গুয়েজ দেখি তাহলে সেটা হবে রাশিয়ান অ্যান্ড চাইনিজ। সো দিস ইজ অল। নেক্সট আমরা যদি দেখি আরও একটা নিউজ ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাট ইজ Prime Minister calls Mauritius counterpart, invites him to visit. Prime Minister নরেন্দ্র মোদী গতকাল একটা টেলিফোনিক কনভারসেশন হয় উইথ দ্য মরিশাস প্রাইম মিনিস্টার। ঠিক, মরিশাস প্রাইম মিনিস্টারের নাম কি? নবীন চন্দ্র রামগুলাম। এই ব্যক্তিত্বের সাথে প্রাইম মিনিস্টারের কথা হয়, এবং তিনি কিন্তু হতে পারে ইন দ্য আপকামিং ডেজ ইন্ডিয়াতে ভিজিট করলেন। এবার আমরা যদি দেখি, আমাদের কাজ হচ্ছে আমরা দেখে নেব ইন্ডিয়া এবং মরিশাসের রিলেশন কি আছে। আমরা যদি দেখি, দিস ইজ ইন্ডিয়া, ওকে, দিস ইজ আফ্রিকান কন্টিনেন্ট, আফ্রিকার কাছে আছে এখানে মাদাগাস্কার, এই কানে একটা আইল্যান্ড কান্ট্রি হচ্ছে কিন্তু মরিশাস। এবার যদি আমরা এক্স্যাক্ট ম্যাপ দেখি, দিস ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ার নিচে আমরা যদি দেখি এখানে লাক্ষাদ্বীপ আছে, তার নিচে আমরা পাবো মালদ্বীপ, তার নিচে আমরা পাবো সেসেলস, সেসেলস থেকে যদি আমরা আরও নিচে ইন্ডিয়ান ওশিয়ানের দিকে যাই, দেন আমরা এইটাকে ম্যাপে দেখলাম কি, দিস ইজ মাদাগাস্কার। ঠিক, মাদাগাস্কারের ওপরে এবং সেসেলসের নিচে যদি আমরা যাই, উই ক্যান হ্যাভ দ্য মরিশাস অ্যাজ এ কান্ট্রি। এখানে আছে চ্যাগুস আইল্যান্ড অলসো, দিস ইজ অল দ্য ম্যাপস আর ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি ওপর থেকে নিচে, নর্থ থেকে সাউথে সাজাতে থাকি, ইন্ডিয়া, তারপর আমরা পাবো মালদ্বীপ, দেন উই হ্যাভ সেসেলস, দেন উই হ্যাভ মাদাগাস্কার, সরি, দেন উই হ্যাভ মরিশাস, দেন উই হ্যাভ মাদাগাস্কার। ঠিক, এই অর্ডারটা আমাদের মনে রাখা দরকার আছে। নেক্সট আমরা যদি দেখি মরিশাসের সাথে ইন্ডিয়ার কি রিলেশন। মরিশাস কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা লোকেটেড আইল্যান্ড নেশন, মেনলি কোথায়? ইন্ডিয়ান ওশিয়ানের ওপর, এবং এটা ইন্ডিয়ার সাথে একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক রিলেশন টাই মেনটেন করে। এবং আমরা যদি দেখি 70% অফ ইস 1.2 মিলিয়ন পপুলেশন, তারা কিন্তু ইন্ডিয়ান অরিজিন। দেয়ারফর ইন্ডিয়ার যে সফট পাওয়ার ডিপ্লোমেসি, সেখানেও কিন্তু মরিশাস একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এছাড়া আমরা যদি জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, আমরা দেখলাম আফ্রিকান কন্টিনেন্টের কাছে মাদাগাস্কার কোস্টের ইস্টার্ন পোর্শনে কিন্তু এই ইন্ডিয়ান ওশিয়ানের ওপরে মরিশাস কান্ট্রিটা লোকেটেড, এবং দ্যাট ইজ
কনসিডার টু বি দ্য পার্ট অফ আফ্রিকান অরিজিন, এবং আমরা যদি দেখি এটা সাদার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত, জাস্ট অ্যাবাভ দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন, মরিশাস কান্ট্রিটা অবস্থিত। কলোনিয়াল যদি আমরা হিস্ট্রি দেখি এবং ইন্ডিয়ার মাইগ্রেশন দেখি, অফিসিয়ালি এটা কিন্তু একটা ফ্রেঞ্চ কলোনি ছিল, এবং পরবর্তীকালে মরিশাস কিন্তু ব্রিটিশ ডমিনেশনের আন্ডারেও আসে। যখন 1700 খ্রিস্টাব্দ সময়কালে ফ্রেঞ্চরা এই মরিশাসে রুল করতো, তখন ইন্ডিয়ানস ফ্রম দ্য পুডুচেরি আর ব্রড অ্যাজ আর্টিস্ট এবং ম্যাসন্স, অর্থাৎ ইন্ডিয়ার থেকে পার্টিকুলার পুডুচেরি যে পোর্শনটা থেকে, সেখানেও আমরা কি দেখতাম, ফ্রেঞ্চ যারা সেটেলমেন্ট ছিল পন্ডিচেরিতে, তারা সেই পন্ডিচেরি থেকে প্রচুর আর্টিস্ট, প্রচুর রাজমিস্ত্রি, তাদেরকে কিন্তু এই মরিশাসে নিয়ে যেত ফর ডিফারেন্ট পারপাসে। সেই জায়গা থেকেও কিন্তু ইন্ডিয়ান মাইগ্রেশন কলোনিয়াল হিস্ট্রি থেকে এই মরিশাসে হয়ে চলেছে। এছাড়া ব্রিটিশ রুল যখন মরিশাসে আসে, তখন প্রায় 5 লাখ ইন্ডিয়ানরা ওয়ার্কার্স হিসাবে সেখানে যায়, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সেটেলমেন্ট পারপাসে ইন্ডিয়ানদের ইউজ করা হতো। নেক্সট, ইন্ডিয়ার কানেকশন আছে উইথ রেসপেক্ট টু দ্য সেলিব্রেশন অফ দ্য ন্যাশনাল ডে ইন দ্য মরিশাস। অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী মরিশাসে ভিজিট করে ইন দ্য ইয়ার অফ 1901। 1901 সালে মহাত্মা গান্ধী যখন মরিশাস ভিজিট হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ইন্সপায়ার্ড করেছিলেন থাউজেন্ডস অফ ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যাট দ্যাট টাইম ওয়ার্কিং ইন মরিশাস। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি, মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান ওয়ার্কার্সদের এডুকেশন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এবং ইন্ডিয়ার সাথে কানেক্টেড থাকার যে মেসেজ দিয়েছিলেন, সেই দিন থেকে দাঁড়িয়ে মার্চ 12কে টু কমেমোরেট দ্য গান্ধীজ ভিজিট, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মরিশাসে কিন্তু ন্যাশনাল ডে সেলিব্রেট হয়, এবং মার্চ 12 ইজ অলসো এ ডেট যেখানে কিন্তু গান্ধী তার ফেমাস দান্ডি মার্চ শুরু করেছিলেন। নেক্সট, আর্লি ডিপ্লোম্যাটিক টাই যদি দেখি, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947 ইন্ডিয়াকে প্রথম একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে কিন্তু যখন রেকগনাইজ করেন, দ্যাট ইজ দ্য কান্ট্রি অফ মরিশাস। নেক্সট, আমরা যদি দেখি স্পেস কোঅপারেশন আছে, বিভিন্ন সময় মরিশাস কিন্তু আমাদের ইন্ডিয়ার ইসরোর সাথে কিন্তু কোলাবোরেট করে টু ডেভেলপ দ্য স্পেস কোলাবোরেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্পেস রিসার্চকে ইনিশিয়েট করা হয়। নেক্সট, জয়েন্ট স্যাটেলাইট তৈরি করা হয় এবং ফার্দার স্ট্রেনদেন করা হয় স্পেস টাইট উইথ দ্য মরিশাস রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল। নেক্সট, ক্যাপাসিটি বিল্ডিং যদি দেখি, আমাদের ইন্ডিয়ার যে সমস্ত আইটি প্রোগ্রামগুলো আছে, সেখানে কিন্তু প্রচুর মরিশাস সিটিজেনদের ট্রেনিং প্রোভাইড করা হয়, এবং প্রায় 2300 ইন্ডিয়ান স্টুডেন্টসরা কিন্তু হায়ার এডুকেশনের জন্য মরিশাসের বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, মেডিসিন, হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ করার জন্য। এছাড়া আমরা যদি দেখি পার্টিকুলারলি ইন্ডিয়ার সাথে কিন্তু বিভিন্ন কালচারাল ট্র্যাডিশনেও কিন্তু মরিশাস সেখানে কোলাবোরেট করে। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মরিশাস উই হ্যাভ কভার্ড ইন ডিটেলস। নাও মুভিং টু দ্য নেক্সট পজিশন, দ্যাট ইজ দ্য আর্টিকেল Trump remains dicey about NATO's mutual defense guarantee. Actually এখান থেকে আমাদের খুব বেশি ডিটেলস পড়ার দরকার নেই, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাটো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ন্যাটো, অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে ন্যাটো অর্গানাইজেশনের কী কী কাজ। দেখো, দিস ইজ ন্যাটো। ন্যাটো মিনস নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রথমত এটা কি, ইট ইজ এ মিলিটারি অ্যালায়েন্স। অ্যাকচুয়ালি আমরা যদি ম্যাপ দেখি, নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, তার মধ্যে 32 কান্ট্রিজ দে এগ্রিড টু ফর্ম দিস অর্গানাইজেশন। 1949-এ ন্যাটোকে স্ট্যাবলিশ করা হয়, এবং তার প্রাইমারি গোল ছিল কিন্তু সেফগার্ড করা ফ্রিডম, সিকিউরিটি অফ ইটস মেম্বার থ্রু দ্য পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি মিনস, প্রাইমারিলি থ্রু দ্য কালেকটিভ ডিফেন্স। প্রথমত আফটার আমরা যদি দেখি রাশিয়া, অর্থাৎ যখন ইউএসএসআর ছিল এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ছিল, এই যে কোল্ড ওয়ার শুরু হয়, এই কোল্ড ওয়ার যখন ঠান্ডা লড়াই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের সময়, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, কারণ কোনো কান্ট্রির অ্যাটাক যদি ধরে নেওয়া হয় ন্যাটোর একটা মেম্বার কান্ট্রির ওপর হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি এদের মোটো, যে an attack on one member is considered an attack on all. Other members are obliged to assist the attack member. অর্থাৎ সাপোজ A and B and C are the member of the NATO. ঠিক, নাও একটা এক্সটার্নাল কান্ট্রি যে ন্যাটোর মেম্বার নয়, সে সাপোজ A কান্ট্রির ওপর অ্যাটাক করলো, তখন বি আর সি কান্ট্রির এটা অব্লিগেশন, দায়িত্বের মধ্যে পড়ে এ কান্ট্রিকে মিলিটারি উইপন
ডিফেন্স মেকানিজম দিয়ে সাহায্য করা এবং যাতে কিন্তু তারা থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারে। দিস ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ন্যাটো। 1949 এটা তৈরি হয়। হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলস, বেলজিয়ামে। অ্যাজ অফ নাও 32 মেম্বার্স আছে, ইনক্লুডিং ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন। এছাড়া ফাউন্ডিং মেম্বার হিসাবে 1949-এ বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লাক্সামবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, ইউকে, ইউনাইটেড স্টেট এরা কিন্তু এই ন্যাটো অর্গানাইজেশনকে তৈরি করে। আর্টিকেল 5 অফ ন্যাটো ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হয়? এই আর্টিকেল 5টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অ্যান্ড দ্য প্রভিশন অফ দ্য ন্যাটো, যেটা বলা হয় অ্যান অ্যাটাক অন ওয়ান মেম্বার ইজ অ্যান অ্যাটাক অন অল মেম্বার। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা গেছিলো 9/11 টেরর অ্যাটাক হয়েছিল ইন দ্য ইউনাইটেড স্টেট, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা যারা মেম্বার কান্ট্রি অফ দ্য ন্যাটো দে কাম এবং তারা কিন্তু ইউনানিমাসলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে সাহায্য করেছিল। এছাড়া আমরা যদি এবার ম্যাপটা দেখে নিই, দিস ইজ দ্য এন্টায়ার রিজিয়ন যেখানে কিন্তু যারা ন্যাটোর মেম্বার। আমাদের পরীক্ষার পারপাসে সমস্ত কান্ট্রিগুলোকে মনে রাখার দরকার নেই, বাট উই নিড টু হাইলাইট, জাস্ট হ্যাভ এ গ্ল্যান্স। তোমরা জাস্ট মনে রেখো যে কী কী কান্ট্রি আছে। ফর এক্সাম্পল কানাডা, ইউনাইটেড স্টেট, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, এছাড়া পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, টার্কি, রোমানিয়া, লাটাভিয়া, ইস্তোনিয়া, এগুলো হচ্ছে কান্ট্রি যারা কিন্তু ন্যাটোর অর্গানাইজেশনাল মেম্বার। নাও এরপর দিস ইজ ওয়াল। নাও আমরা যদি নেক্সট পোর্শনে চলে যাই, এখান থেকে আমরা দেখব তার আগে আর একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কিন্তু ইন্ডিয়া রিসেন্টলি একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট করেছে, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া ব্রেকস ইন্টু দ্য টপ 100 কান্ট্রিজ ইন দ্য গ্লোব, যেখানে কিন্তু এসডিজির র্যাঙ্কিং পাবলিশ হয়েছে। আমরা রিসেন্টলি যদি দেখি, ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন যেটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে প্রোপাগেট করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াট ইজ দ্য ইন ডিটেলস নিউজ লেটস সি। প্রথমত 2025-এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিপোর্ট পাবলিশ হয়েছে এবং ইন্ডিয়ার কিন্তু স্কোর হয়েছে ওভারঅল 67, এবং সেই স্কোরের ভিত্তিতে ইন্ডিয়াকে গ্লোবালি 99th পজিশনে র্যাঙ্কড করা হয়েছে। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিপোর্ট 2025-কে যদি আমরা দেখি, এটা কিন্তু প্রত্যেকটা ইয়ারেস এসডিজি যে সমস্ত আমাদের টার্গেট আছে তার প্রোগ্রেস রিপোর্টকে ট্র্যাক করে, এবং ইউনাইটেড নেশনের যে 193 মেম্বার 2015-এ যে গোলকে অ্যাডপ্ট করেছিল ইন দ্য ফর্ম অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তারই একটা ট্র্যাক রিপোর্ট হিসাবে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে প্রত্যেক বছর এসডিজি রিপোর্টকে পাবলিশ করা হয়। আমরা যদি ইন্ডিয়ার পাশাপাশি নেবারিং কান্ট্রিজদের র্যাঙ্ক দেখি, তাহলে দেখব ভুটান 74th র্যাঙ্কে, নেপাল 85th, বাংলাদেশ 114 র্যাঙ্কে, পাকিস্তান 140 র্যাঙ্কে এই কান্ট্রিগুলো অবস্থিত। নেক্সট আমরা যদি দেখি নিই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের নিড কী ছিল। প্রথমত, বিশ্বে 2015 সময় যখন এই ইউনাইটেড নেশন অ্যাডপ্টেড এসডিজিকে আমরা অ্যাডপ্ট করি, তখন বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়। প্রথমত, ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য ইস্যু, যেখানে দেখা যাচ্ছিল অ্যাটমসফেরিক টেম্পারেচার ক্রমশ বেড়ে যাচ্ছে, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আসছে, সি লেভেল রাইজ হচ্ছে। এছাড়া ওভার এক্সপ্লোরেশন অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস আছে, আমরা কিন্তু মেরিন ফিশিং বা আমাদের যে সমস্ত ন্যাচারাল রিসোর্স আছে তার উপর যে হিউজ বার্ডেন, সেগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, প্লাস স্কারসিটি অফ রিসোর্স, আমাদের কান্ট্রির বা আমাদের গ্লোবের ফুড প্রোডাকশনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এছাড়া আমাদের নেচারের ইন্ডিভিজুয়াল যে ন্যাচারাল রিসোর্স, সেগুলোর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল লিমিট আছে। ফর এক্সাম্পল ওয়াটারের একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওভার পপুলেশন হয়ে গেলে কিন্তু তার উপর একটা স্ট্রেস চলে আসে। এই সমস্ত কিছুকে মাথায় রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে বানানো হয়, যাতে কিন্তু এটা একটা ইউনিভার্সাল কল হিসেবে সামনে আসে টু এন্ড দ্য পভার্টি, প্রোটেক্ট দ্য প্ল্যানেট, ইনশিওর দ্যাট অল পিপল এনজয় পিস অ্যান্ড প্রসপারিটি। উইথ দিস নোট দেয়ার আর 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে কিন্তু অ্যাডপ্ট করা হয়। হোয়াট আর দোজ? নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, affordable and clean energy, decent work, economic growth, industry, innovation, infrastructure, reduced inequalities, sustainable city and community. SDG 12 কি বলে? Responsible consumption and production. 13 কি বলে? Climate action. 14 বলে life below water. 15 SDG is talking about life on land. 16 peace, justice and strong institution, and 17 is partnership for the goals. These are the 17 এসডিজি গোল, যেটাকে কিন্তু আমরা বাই 2030 অ্যাচিভ করতে হবে। দিস ইজ আওয়ার গ্লোবাল টার্গেট। সো
হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিং। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত আমরা মরিশাস ইন্ডিয়া রিলেশন দেখলাম, আমরা এসসিউ রিলেশন দেখলাম, আমরা কি দেখলাম, এসডিজি গোলের টার্গেট দেখলাম। আফটার দ্যাট আমরা আরও একটা জিনিস দেখলাম, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ন্যাটো কান্ট্রি। লাস্ট আমরা যে পোর্শনটাই দেখব, এক মিনিট আমি নিউজ আর্টিকেলটা বার করে নিই। হ্যাঁ, এটা দেখো, এটা আমরা অলরেডি কভার করলাম। ফর ফার্স্ট টাইম ইন্ডিয়া ব্রেকস ইনটু টপ 100 ইন দ্য গ্লোবাল এসডিজি র্যাঙ্কিং। ওকে, এবার দিস ইজ দ্য নিউজ। দেখো, রিসেন্টলি দেয়ার ইজ এ নিউজ রিলেটেড উইথ দ্য পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি। পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি বর্তমানে হেড করছেন কংগ্রেস লিডার কেসি ভেনুগোপাল, এবং তিনি কিন্তু তুলেছে যে ডিরেক্টর অফ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম যেটা আছে, তারা কিন্তু প্রপারলি রিপোর্ট পাবলিশ করছে না উইথ রেসপেক্ট টু হেলথ সার্ভিসেস ইন ইন্ডিয়া। আমাদের এখান থেকে অন্য কোনো রিপোর্ট পড়তে হবে না, উই জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিটেলস অ্যাবাউট দ্য পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি। সেই জায়গা থেকে আমরা যদি দাঁড়াই, তাহলে পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি ইন দ্য পার্লামেন্ট। প্রথমত, পার্লামেন্ট যে বিভিন্ন বিষয় নিয়ে ডিল করে, সেগুলোকে অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ডে দেয়ার আর সার্টেন কমিটিস। ফর এক্সাম্পল, ফাইন্যান্সিয়াল কমিটি। ফাইন্যান্সিয়াল কমিটি তিনটে আছে, ফর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি অ্যান্ড দ্য পিএসইউ কমিটি। নেক্সট, স্ট্যান্ডিং কমিটির মধ্যে আছে কমিটি অন রেলওয়ে, হেলথ, এগুলো। নেক্সট, অ্যাডহক কমিটি, মানে ফর টাইম টু টাইম সেগুলোকে তৈরি করা হয় ফর স্পেশাল পারপাসেস, লাইক কমিটি অন জিএসটি। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু কমিটি আছে, ফর এক্সাম্পল পার্লামেন্টারির এন্টায়ার প্রসিডিংসকে কীভাবে স্মুথলি ক্যারি ফরওয়ার্ড করা যায়, তার জন্য দেয়ার আর সার্টেন কমিটিস লাইক বিজনেস অ্যাডভাইসারি কমিটি, রুলস কমিটি, প্রিভিলেজ কমিটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা ফাইন্যান্সিয়াল পার্লামেন্টারি কমিটি। আর দুটো কী কী কমিটি আছে ইন দিস রিগার্ড? ওয়ান ইজ এস্টিমেট কমিটি, অ্যানাদার ইজ কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। নেক্সট, পার্লামেন্টারি কমিটি কিন্তু অথরিটি তার ড্র করে কোথা থেকে? 105 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, যেটা কিন্তু টক্স অ্যাবাউট প্রিভিলেজেস অফ দ্য পার্লামেন্টারি মেম্বার। আর্টিকেল 118 দ্যাট টক্স অ্যাবাউট পার্লামেন্টারি অথরিটি টু মেক রুলস ফর রেগুলেটিং ইটস প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস। আমরা যদি পার্টিকুলারলি এই কমিটিটা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ইন্ট্রোডাকশন তৈরি করে নিই বা দেখে নিই, সেটা কিন্তু ব্যাক ইন 1921 তৈরি করা হয়। প্রথমত, অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর রেকমেন্ডেশনের ওপর বেস করে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে তদানীন্তন ব্রিটিশ গভর্নমেন্টের আমলে তৈরি করা হয়েছিল। এখন বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এভরি ইয়ার কনস্টিটিউট করা হয়, যেটা রুল 308 অ্যান্ড 308 অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস রুলের আন্ডারে লোকসভাতে এই জায়গাটা, এই রুলটাকে ইউজ করা হয়, এবং প্রত্যেক বছর পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে তৈরি করা হয়। স্পেশালি এর যে চেয়ারম্যান হয়, তিনি হবেন কি? স্পিকার অফ দ্য লোকসভা। নেক্সট, it is to be noted that committee, not being an executive body, can only make decisions that are advisory by nature. অর্থাৎ এই কমিটি কিন্তু শুধুমাত্র অ্যাডভাইসারি নেচারেই কিন্তু কোনো রেকমেন্ডেশন পাঠাতে পারে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি আপন দ্য পার্লামেন্ট টু অ্যাকসেপ্ট দিস থিং। নেক্সট, আমরা যদি দেখি এর মেম্বার কারা, মেনলি এটা 22 মেম্বার্স নিয়ে তৈরি হয়, এবং 15+7 ইজ দ্য রুল। 15 জন মেম্বারকে লোকসভা থেকে ইলেক্ট করা হয়, এবং 7 জন মেম্বারকে রাজ্যসভা থেকে ইলেক্ট করা হয়, এবং তারা 1 বছরের টেনিউরের জন্যই কিন্তু এই কমিটিতে নিযুক্ত হন। এর মেন পারপাস কি? এর মেন পারপাস হচ্ছে যে টাকা বা যে মানি গ্র্যান্ট হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যায়, সেই জায়গাটায় কিন্তু প্রপারলি সেটা যেন প্রপার পারপাসে ইউজ হয়, সেই জায়গাটা কিন্তু টেক ওভার করা, টেক কেয়ার করা ইজ দ্য সোনলি রেসপন্সিবিলিটি। নাও আমরা যদি দেখি, দ্য পারপাস অফ অ্যাসেটিনিং whether the money granted to the government by the parliament has been spent by the former with a scope উইদিন দ্য স্কোপ অফ ডিম্যান্ড অর নট। অর্থাৎ যে টাকা পার্লামেন্টের তরফ থেকে ধরো গ্র্যান্টের মাধ্যমে প্রত্যেক বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথড্র করছে, সেই টাকাটাকে প্রপার পারপাসফুল মিনিংফুল পারপাসে যে কারণে তোলা হচ্ছে বা যে কারণে উইথড্র করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পার্লামেন্ট যে টাকাটা দিচ্ছে, সেটাকে মিনিংফুল ওয়েতে যে স্কোপ
বা যে ডিম্যান্ডের জন্য টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা যেন প্রপার ইউটিলাইজেশন হয়, এটাকে দেখাই কিন্তু পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটির উদ্দেশ্য। সো হোপফুলি নাও ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট আমরা একটা আর্টিকেলস নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য আর্টিকেল দ্য ট্রাভেল ওয়াটার অফ গোদাবরী। গোদাবরীর যে ট্রাভেলড ওয়াটার সেই নিয়ে ডিসকাস করা হয়েছে। দেয়ার ইজ এ ডিসপার্স বিটুইন ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট। তোমাদের জন্য আজকের কোয়েশ্চেন, ইন্টারস্টেট ওয়াটার কমিশন যদি তৈরি করতে হয় কোন আর্টিকেলে সেটা তৈরি করতে হবে, ঠিক? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রথমত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের মধ্যে একটা বোন অফ কন্টেনশন চলছে। কিসের জন্য? ওভার দ্য পল্লাভারাম বানাকাচেলা লিঙ্ক প্রজেক্ট। এটা কি কাজ করবে? এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারকে ডাইভার্ট করবে ফ্রম গোদাবরী রিভার এবং সেটাকে পাস করবে কোথায়? কৃষ্ণা এবং পেন্না ওয়াটার বেসিনে, যাতে করে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে, ইরিগেশন পারপাসে এই ওয়াটারকে ইউজ করা যায় ইন দ্য ড্রট হিট রায়ালসীমা রিজিয়ন অফ দ্য অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে রায়ালসীমা হচ্ছে একটা প্ল্যাটু এরিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে কিন্তু একটা ওয়াটার স্কারসিটি ইজ এ হিউজ প্রবলেম। গোদাবরী নদীর জলকে ডাইভার্ট করা হবে থ্রু দিস লিঙ্কিং প্রজেক্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণা ওয়াটার বেসিনে এই জলকে পারপাসফুলি চ্যানেলাইজ করা হবে সো দ্যাট সেই ওয়াটারকে কিন্তু আমরা ইউজ করতে পারি ফর ডিফারেন্ট পারপাসেস। নাও আমরা জাস্ট দেখে নেব এই নদীটা। দিস ইজ দ্য গোদাবরী রিভার, যেটা কিন্তু মহারাষ্ট্র নাসিক জেলা থেকে তৈরি হয়েছে এবং ফাইনালি মহারাষ্ট্রের পর তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে এটা বে অফ বেঙ্গলে মিশেছে। এই জায়গায় দাঁড়িয়ে দেখো, দিস ইজ দ্য পয়েন্ট যেখানে রাজামন্দ্রী আমরা দেখতে পাচ্ছি। কালকের কোয়েশ্চেন্স ছিল কিন্তু তোমরা কেউ উত্তর দাওনি। রাজামন্দ্রীর কাছে কিন্তু গোদাবরী দুটো শাখায় ভেঙে যায় এবং একটা ব্রাঞ্চ হয় গৌতমী, একটা ব্রাঞ্চ হয় বশিষ্ঠ। এই দুটো ব্রাঞ্চে ভেঙে এটা বে অফ বেঙ্গলে ডিসচার্জ করে। দিস ইজ দ্য কৃষ্ণা রিভার, দিস ইজ দ্য পেন্না রিভার এবং অন্ধ্রপ্রদেশের এই এরিয়াটাকে বলা হয় রায়ালসীমা প্ল্যাটু। পার্টিকুলার এই প্রজেক্টে গোদাবরী থেকে ওয়াটার কৃষ্ণা নদীতে দেওয়া হবে পোল্লাভারাম লিফট ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে, যাতে করে কিন্তু অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা প্ল্যাটু এরিয়ায় জলের স্কারসিটিকে পূরণ করা যায়। নাও ইট ইজ এ মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্ট যেটা গোদাবরী নদীর ওপর তৈরি করা হয় এবং পার্টিকুলারলি ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে, এটা অন্ধ্রপ্রদেশে লোকেটেড। এটা ওয়াটার স্কারসিটি এবং এগ্রিকালচারাল যে সমস্ত প্রোডাক্টিভিটি এবং পাওয়ার জেনারেশনের যে মূল জায়গাগুলো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এই ড্যামকে তৈরি করা হচ্ছে। এবং এই ড্যাম জেনারেলি আমরা যদি দেখি, দিস ইজ দ্য বিউটিফুল পিকচার অফ দিস পার্টিকুলার প্রজেক্ট এবং দিস ইজ দ্য নোট যেখানে কিন্তু পল্লাভারাম বানাকাচেলা লিঙ্ক ইরিগেশন প্রজেক্টের ওপর আজকের নিউজ পেপারে কোয়েশ্চেন বা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। নেক্সট আমরা অলরেডি এই আর্টিকেলগুলোকে দেখে নিলাম। নেক্সট আমাদের লাস্ট একটা আর্টিকেল পড়ে থাকে। দিস ইজ দ্য আর্টিকেল দ্যাট উইল বি গোয়িং টু বি ডিসকাসড অ্যান্ড দিস ইজ রিলেটেড উইথ দ্য জেন্ডার ইকুয়ালিটি। এবং পার্টিকুলার যদি আমরা আরবান বিউরোক্রেসিকে দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে জেন্ডার ইকুয়ালিটির কী প্রয়োজনীয়তা আছে সেটাই আমাদের এই এডিটোরিয়ালের আজকের আলোচ্য বিষয়। প্রথমত অথর লিখছেন যে আমাদের ইন্ডিয়া ট্রান্সফর্ম হচ্ছে প্রোফাউন্ডলি টু দ্য আরবান ক্লাস্টার্স। 2050 কাছাকাছি যখন আমরা পৌঁছাবো 2050 সাল, তখন দেখব ওভার 800 মিলিয়ন পিপল ইন্ডিয়ান পপুলেশন কিন্তু সিটিজে বসবাস করছে এবং ইন্ডিয়া উইল বিকাম দ্য লার্জেস্ট ড্রাইভার অফ দ্য গ্লোবাল আরবান গ্রোথ। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সিটিগুলো সেগুলো কিন্তু ইকোনমিক্যালি ডেমোগ্রাফিক্যালি ইন্ডিয়ার যে সোশ্যাল যে কনস্ট্রাকশন, সোশ্যাল যে স্টেটাস সেটাকে কিন্তু মডার্নাইজ করছে এবং ইন্ডিয়ার যে ফিউচার ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্টকে কিন্তু সেভ করছে। আমরা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে যদি মনে করি, আমরা যদি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে মনে করি, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম অ্যান্ড also the municipality system in the 3-tier government system, or মানে যদি আমরা ফ্র্যাগমেন্ট দেখি সেই জায়গায় দাঁড়িয়ে 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু জেন্ডার ইকুইটিকেও অ্যাড্রেস করেছিল। কেন? দ্যাট ম্যান্ডেটেড দ্যাট 33% রিজার্ভেশন হতে হবে উইমেনদের ইন দ্য পঞ্চায়েতি রাজ এবং লোকাল আরবান লোকাল বডিজগুলোকে। পরবর্তীকালে 17টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অ্যামেন্ডমেন্ট করে এই অ্যাক্টে এবং প্রায় 50% কিন্তু রিজার্ভেশন দেয় উইমেনদের। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি পঞ্চায়েতি রাজ সিস্টেম দেখি, সেখানে দেখো 50% রিজার্ভেশন কিন্তু উইমেন ক্যাটাগরিকে প্রোভাইড করা হয়। নেক্সট আমরা যদি দেখি, ডেসপাইট অল দিস এফোর্টস আমরা যদি দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে উইমেন পার্টিসিপেশন অ্যাট দ্য গ্রাস রুট ডেমোক্রেসি থাকলেও আমরা যদি এন্টায়ার পুরো সিস্টেম দেখি, দেয়ার ইজ সিরিয়াস ল্যাকিং। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এখনও উইমেনদের
সিটিতে পার্টিকুলারলি ইকুয়াল অ্যাক্সেস দিতে পারি না। এবং আমরা যদি ফান্ডামেন্টালস অফ বিউরোক্রেসিকে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে দেখবো, যদি আমরা দেখি তাহলে দেখবো আরবান অ্যাডমিনিস্ট্রেশনের যে স্ট্রাকচার বা আর্কিটেকচার সেখানে কিন্তু দিস ইজ স্টিল মেল ডমিনেটেড। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মতো জায়গায় কিন্তু উইমেন রিপ্রেজেন্টেশন ইজ জাস্ট অ্যাবাউট 20%। নেক্সট, ট্রান্সপোর্ট অথরিটি, মিউনিসিপ্যাল সিস্টেম, আরবান প্ল্যানিং, এই ধরনের প্রপার যে সমস্ত ডিসিশন মেকিং বডি সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু দেয়ার ইজ এ মেল হেজিমনি এবং উইমেনদের পার্টিসিপেশন ইজ স্টিল ল। দ্য গ্যাপ ইজ দ্য কজ অফ কনসার্ন। নেক্সট আমরা যদি দেখি পার্টিকুলারলি দ্য অথর হ্যাজ টকিং অ্যাবাউট দ্য সেফ অ্যাক্সেসেবল অ্যাক্সেস, যেগুলো মেগা প্রজেক্ট যেগুলো আরবানে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে উইমেন ফ্রেন্ডলি দে আর নট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার উইমেন সেন্ট্রিক পলিসি মেকিং, কমিউনিটি মেকিং এবং সেফটি রিলেটেড ইনিশিয়েটিভ কিন্তু স্টিল আমরা ল্যাক করছি ইন আওয়ার কান্ট্রি। এবং জেন্ডার সেন্সিটিভ ডিজাইন রিকোয়ার্স জেন্ডার ডাইভার্স ইনস্টিটিউশন, অর্থাৎ পলিসি মেকিং বডিতে কিন্তু আমাদের আরও বেশি করে মহিলাদের ইনটেক করতে হবে সো দ্যাট উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। এছাড়া আমরা যদি পার্টিকুলারলি দেখে নিই কিছু ফরেন কান্ট্রিজ যেখানে কিন্তু এই ধরনের ফ্রন্টে অনেক কাজ করা হয়েছে, তাহলে আমরা গ্লোবালি দেখতে পারবো রাওয়ান্ডা, ব্রাজিল, সাউথ কোরিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উইমেনদের যে রিপ্রেজেন্টেশন সেটা ট্রুলি আমরা বুঝতে পারবো। যেরকম ব্রাজিল কিন্তু প্রায়োরিটাইজ করেছে স্যানিটেশন, প্রাইমারি হেলথ কেয়ার, সাউথ কোরিয়া জেন্ডার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক স্পেসকে প্রপারলি রিশেপ করেছে। নেক্সট, এই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে জেন্ডার ব্যালেন্স বিউরোক্রেসি আর নট অ্যাবাউট ফেয়ারনেস অ্যালোন, দে আর এসেনশিয়াল ফর বিল্ডিং সেফার, ইকুইটেবল অ্যান্ড রেসপন্সিভ সিটিজ। নেক্সট, দ্য সিটি উই ডিজার্ভ, সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য 5 trillion ইকোনমি, সেই জায়গায় দাঁড়িয়ে উই নিড ভেরি ইনক্লুসিভ অ্যান্ড জেন্ডার সেন্সিটিভ পলিসি। নাও রিপ্রেজেন্টেশন মাস্ট অলসো ট্রান্সলেট ইন্টু এজেন্সি, হেল্প ডিসম্যান্টেল গ্লাস সিলিং। গ্লাস সিলিং কি? গ্লাস সিলিং এমন একটা জিনিস যেখানে বলা হয় ধরো একটা বড় অফিসিয়াল ফ্র্যাগমেন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, একটা টপ যে সমস্ত পোস্ট, ফর এক্সাম্পল সিইও অফ এ কোম্পানি, এই পোস্টগুলোকে কখনোই কিন্তু একজন মানে ফিমেল পার্সনকে দেওয়া হয় না। ফিমেলরা কিন্তু যখন প্রমোশন পায় একটা সার্টেন টাইমের পর গিয়ে আপার হায়ারার্কি ডিসিশন মেকিং পজিশনে কিন্তু কখনোই ফিমেলদের দেওয়া হয় না। অ্যান্ড দিস কনসেপ্ট ইজ কল্ড গ্লাস সিলিং। তাহলে বলা হয়েছে আমাদের ডিসম্যান্টেল করতে হবে, অর্থাৎ ধ্বংস করতে হবে এই গ্লাস সিলিংকে, যাতে কিন্তু আমরা ট্রু সেন্সে জেন্ডার ইকুইটিকে চেরিশ করতে পারি। নাও টু বিল্ড সিটিজ ফর উইমেন উই মাস্ট স্টার্ট বাই বিল্ডিং সিটিজ উইথ উইমেন। সো আমাদের যদি উইমেন সেন্ট্রিক সিটিজ তৈরি করতে হয় তাহলে এই সিটি মেকিং প্রসেসে কিন্তু আমাদের উইমেনদের নিতে হবে। দ্যাট মিনস গ্রাস রুট লেভেল ডেমোক্রেসির পাশাপাশি এন্টায়ার বিউরোক্রেসি, এন্টায়ার ডিসিশন মেকিং পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে কিন্তু আরও বেশি করে উইমেন পার্টিসিপেশন এনশিওর করতে হবে, এবং তাতেই কিন্তু আমরা ট্রুলি জেন্ডার ইকুয়াল সোসাইটির দিকে যেতে পারবো। সো এটাই আজকের পুরো ক্লাসটা ছিল। লাস্ট আমরা কয়েকটা ওয়ান লাইনার কোয়েশ্চেন্স দেখে নেব। রিসেন্টলি নীরাজ চোপড়া কিন্তু গোল্ড মেডেল জিতেছেন জ্যাভলিন ইভেন্টে, যেটা কিন্তু প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ নীরাজ চোপড়া জিতেছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে কবে সেলিব্রেট করা হয়? 23rd জুন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউনাইটেড নেশন তরফ থেকে পাবলিক সার্ভিস ডে সেলিব্রেট করা হয় টু হাইলাইট দ্য ভ্যালু অ্যান্ড দ্য ভার্চু অফ দ্য পাবলিক সার্ভিস। নেক্সট, রিসেন্টলি একটা কমিশন লঞ্চ করেছে প্রতিভা সেতুর মাধ্যমে। সেই কমিশন কি চাইছে? টু কানেক্ট উইথ দ্য টপ ক্যান্ডিডেটস উইথ প্রাইভেট এমপ্লয়। প্রাইভেট যে সমস্ত কোম্পানিতে টপ ক্যান্ডিডেটসরা থাকে উইথ ভেরি হাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইউপিএসসি ইজ ট্রাইং টু কানেক্ট উইথ দোজ ক্যান্ডিডেটস, এবং সেখান থেকে যাতে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট হায়ারার্কিকে তাদের প্লেস করা যায় সেই পোর্টাল, সেটা কে লঞ্চ করেছে? সেই প্রতিভা সেতু লঞ্চ করেছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারা কিন্তু বিভিন্ন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টদের সাথে কানেক্ট করবে যারা বর্তমানে হয়তো ইউপিএসসি বা অন্যান্য সিভিল সার্ভিস না পেয়ে তারা প্রাইভেট জব করছেন, তাদের সাথে কানেক্ট করা এই পোর্টাল হচ্ছে ইউপিএসসি। সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। দিস ইজ দ্য QR code, just pause the video and scan the code, you can get into my telegram channel. Apart from this, you can also get my telegram link through the comment box, through the description of the video. Now if you want to join the WBCS mentorship program এবং তোমরা যদি WBCS প্রিপারেশন নিতে চাও, দেখো WBCS এর প্রিপারেশন নিলে কি হবে, তোমরা একটা টাইমে 2 থেকে 3 মাস যদি এন্টায়ারলি WBCS সিলেবাসকে ডিভোটেড করে
পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা বাকি যে সমস্ত পরীক্ষা হয়, পুলিশ, ক্লার্ক, মিসেলেনিয়াস বা রেলের যে সমস্ত পরীক্ষা হয়, ইভেন এসএসসির পরীক্ষা, ইউ ক্যান এবল টু হ্যান্ডেল অল দ্য জিএস সেকশনস ডেফিনেটলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কেউ যদি এই প্রিপারেশন নিতে চাও, এন্টায়ার ভিডিওর মাধ্যমে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি আমায় মেল করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি। এবং মেল করার জন্য তোমার যখন করবে তখন পার্টিকুলারলি তোমার নেম এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলস আমাকে মেনশন করবে ইন ইউর ইমেল। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক you for watching. Have a nice day.